কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার দেশে ফিরবেন খালেদা জিয়া, সঙ্গে ফিরছেন তার 2 পুত্রবধূ। হেফাজতের ঘোষণাপত্রে নারী সংস্কার কমিশন বাতিল, শাপলা ও জুলাই গণহত্যার বিচার সহ 12 দফা, 23 মে বিক্ষোভ সমাবেশ। গণহত্যার বিচারের পাশাপাশি ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী ফ্যাসিবাদের দালালদের বিচার করতে হবে। মতপার্থক্য থাকলেও সংস্কার প্রস্তাবে দলগুলোকে ছাড় দিতে হবে, কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে আলী রিয়াজ। ছোট ফেনী নদীর ভাঙনে ঘরবাড়ি, কৃষিজমি, শিক্ষা প্রতিষ্ঠান বিলীন, চরম ঝুঁকিতে সোনাগাজীর 27 কিলোমিটার এলাকা। আমরা ঘর নদী ভেঙে নিচে গো, আমরা বহুত কষ্টে আছি, দুঃখে আছি। এই বাড়িঘর চলে গেলে যে কোথাও আমরা দাঁড়াবো, আমাদের সেই ব্যবস্থা নাই। টাঙ্গাইলে ভালো ফলন ও দাম পাওয়ায় বাড়ছে ভুট্টার আবাদ, কৃষি বিভাগ সহযোগিতা করছে না, অভিযোগ কৃষকের। অস্ট্রেলিয়ার নির্বাচনে লেবার পার্টির জয়, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসছেন আলবানিজ, বিরোধী দলের পরাজয় স্বীকার। এবং ক্রিকেট সিরিজ স্থগিতের বিষয়ে কিছুই জানায়নি ভারত, যথাসময়ে আয়োজনের আশা বিসিবির সভাপতির। দেখছিলেন শিরোনামগুলো, সংবাদ সকালে আপনাদের সঙ্গে রয়েছে আমি অতসী সেন। এবারে জানাবো বিস্তারিত সংবাদ। সোমবার কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশের উদ্দেশ্যে রওনা দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশে পৌঁছাবেন মঙ্গলবার, সঙ্গে ফিরছেন তার 2 পুত্রবধূ। শনিবার সন্ধ্যায় গুলশানে খালেদা জিয়ার দেশে ফেরার আয়োজনকে কেন্দ্র করে নেতাকর্মীদের সঙ্গে যৌথ সভা শেষে এসব কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে পুরো দেশের মানুষ প্রস্তুত। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। দীর্ঘ 4 মাস পর সোমবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে গুলশান অফিসে যৌথ সভা করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপি নেতাকর্মীরা। যৌথ সভা শেষে বিএনপি মহাসচিব কথা বলেন গণমাধ্যমের সাথে। বলেন, খালেদা জিয়া শারীরিকভাবে সুস্থ রয়েছেন, তাই দেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন। এবং প্রতিদিন তার অবস্থার উন্নতি হয়েছে। একদিকে আপনার একটা ভালো পরিবেশ, বিশেষ করে পারিবারিক পরিবেশে, এবং একই সঙ্গে পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে তার কিছুটা উন্নত চিকিৎসার মধ্য দিয়ে তিনি আল্লাহর অশেষ রহমতে আগের চাইতে অনেক সুস্থ বোধ করছেন। সেই কারণেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি এখন দেশে ফিরে আসবেন। সোমবার কাতারের আমিরে পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে আসবেন বলেও জানান বিএনপি মহাসচিব। যে বিমানে তিনি গেছেন, অর্থাৎ আপনার কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সের ফ্লাইটেই তিনি আমাদের দেশে আমাদের মাঝে আবার ফিরে আসবেন। মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে শুধু দলীয় নেতাকর্মী নয়, পুরো দেশের মানুষ প্রস্তুত রয়েছে। দেশপ্রেমিক মানুষ আজকে তারা অত্যন্ত উৎসাহিত, উজ্জীবিত যে তাদের প্রিয় নেত্রী দেশে ফিরে আসবেন এবং তাকে প্রপার অভ্যর্থনা জানানো, এটা আমাদের নৈতিক দায়িত্ব। শুধু বিএনপি নয়, সারা দেশের মানুষ আজকে তাকে সেই অভ্যর্থনা জানাতে প্রস্তুত হয়ে আছে। খালেদা জিয়ার সাথে তার 2 পুত্রবধূ দেশে ফিরবেন বলেও জানান তিনি। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। নারী সংস্কার কমিশন বাতিল সহ 4 দফা দাবিতে আয়োজিত মহাসমাবেশ থেকে 12 দফা ঘোষণাপত্র দিয়েছে হেফাজতে ইসলাম। শনিবার সোহরাওয়ার্দী উদ্যানের সভা মঞ্চে ঘোষণাপত্র পাঠ করেন সংগঠনের নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক। এ সময় নারী সংস্কারের নামে কোরআনকে কটাক্ষ করা হয়েছে দাবি করে জড়িতদের বিচার দাবি করেন যুগ্ম মহাসচিব মামুনুল হক। দাবি আদায়ে 23 মে সারা দেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়া হয়। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট। 2013 সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হত্যার বিচার, নারী সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিল সহ 4 দফা দাবি এবং 12 দফা ঘোষণাপত্র দিয়েছে হেফাজতে ইসলাম। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশে এই দাবিগুলো তুলে ধরেন সংগঠনটির নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক। জানান, নারী বিষয়ক সংস্কার কমিশন ও কোরআন বিরোধী প্রতিবেদন দ্রুত বাতিল করতে হবে। সেই সঙ্গে শাপলা চত্বর ও জুলাই গণহত্যার বিচারে গতি আনতে ট্রাইব্যুনালের সক্ষমতা বৃদ্ধিরও দাবি জানান তিনি। নারী বিষয়ক সংস্কার কমিশন ও তাদের কোরআন বিরোধী প্রতিবেদন অবিলম্বে বাতিল পূর্বক আলেম ওলামার পরামর্শক্রমে ধর্মপ্রাণ বৃহত্তর নারী সমাজের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে
নতুন কমিশন গঠন করতে হবে। এ সময় নারী সংস্কারের নামে কোরআনকে কটাক্ষ করেছে নারী বিষয়ক কমিশন বলে দাবি করেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক। বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অপরাধে তাদের শাস্তি দিতে হবে। নারী সংস্কারের নামে আল্লাহর কোরআনকে, ইসলামকে যে কটাক্ষ করা হয়েছে, ধর্মীয় উত্তরাধিকার বিধান, পারিবারিক বিধানকে নারী পুরুষের মধ্যে বৈষম্যের প্রধান কারণ বলে আখ্যায়িত করে বিতর্কিত নারী বিষয়ক কমিশন এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করেছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করবার অপরাধে তাদের বিরুদ্ধে আমরা রাষ্ট্রের শাস্তিমূলক ব্যবস্থা দেখতে চাই। এর আগে হেফাজতে ইসলামের সভাপতি মহিবুল্লাহ বাবুনগরীর পক্ষে লিখিত বক্তব্য পড়েন দলটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক। বলেন, গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের সব সন্ত্রাসী কার্যক্রমের বিচার নিশ্চিত করতে হবে। গণহত্যার বিচারের পাশাপাশি ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী ফ্যাসিবাদের দালালদেরও বিচার করতে হবে। এ সময় আগামী 3 মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন এবং 23 মে 4 দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় হেফাজতে ইসলাম। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশ পথ হারাবে না বলে মন্তব্য করেছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। নারী কমিশনের মতো অপ্রয়োজনীয় সংস্কার কমিশন বাতিলের দাবিও জানান তিনি। আর শাপলা ও জুলাই হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগকে দায়ী করে দলটিকে নিষিদ্ধের দাবি জানান এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আরও জানাচ্ছেন ফাহিম ইউসুফ। 4 দফা দাবিতে হেফাজত ইসলামের মহাসমাবেশে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের প্রতিনিধি ও বিশিষ্টজনরা। এ সময় দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশ পথ হারাবে না। 2013 সালের 5 মে শাপলা চত্বরে চালানো গণহত্যার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করার আহ্বানও জানান তিনি। বাংলাদেশের আলেম সমাজ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে বাংলাদেশের স্বাধীনতা কেউ ছিনিয়ে নিতে পারবে না। নারী কমিশন করবার জন্য জুলাই বিপ্লবের তরুণরা জীবন দেয় নাই, তারা জীবন দিয়েছিল বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করবার জন্য, বাংলাদেশ থেকে ভারতীয় আগ্রাসনবাদ মুক্ত করবার জন্য। আর শাপলা চত্বরের শহীদদের তালিকা প্রকাশের জন্য হেফাজতে ইসলামের প্রতি আহ্বান জানান এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বলেন, আওয়ামী লীগকে 5 আগস্ট জনগণ লাল কার্ড দেখিয়েছে, তাই দলটির পুনর্বাসনের চেষ্টা মেনে নেওয়া হবে না। শাপলায় যে হত্যাকাণ্ড হয়েছে, আমরা আপনাদের কাছে অনুরোধ জানাবো, এই শাপলা হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছে আজকের এই মঞ্চ থেকে এই শহীদের লিস্ট আপনারা জাতির সামনে প্রকাশ করুন। সমাবেশে ধর্ম অবমাননাকারীদের বিরুদ্ধে ব্লাসফেমি আইন পাশের দাবি জানান আলোচিত ইসলামী বক্তা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। নারী বিষয়ক সংস্কার কমিশনকে বিতর্কিত আখ্যা দিয়ে জড়িতদের আইনের আওতায় আনার দাবিও জানান তিনি। ব্লাসফেমি আইন করতে হবে, ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতার নামে ইসলাম বিরোধিতা যেই করবে তাকে আইনের আওতায় আনতে হবে। সমাবেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো নারী নীতি না নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বিশিষ্টজনরা। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারি বা এপ্রিল মাসে করার পরামর্শ দিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার সকালে রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে জামায়াতের জেলা ও মহানগর আমির সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। জানান, নারী সংস্কার নিয়ে কিছু সুপারিশ করা হয়েছে যা মোটেও সমর্থনযোগ্য নয়। মুসলমানের দেশে কিভাবে এই ধরনের একটা কমিশন কাণ্ডজ্ঞানহীন এই সমস্ত প্রস্তাবনা নিয়ে আসতে পারে আমরা বিস্মিত। কিন্তু কোরআনের বিপক্ষে দাঁড়িয়ে কোনো সুপারিশ দিবেন আর বাংলাদেশের মানুষ মেনে নেবে তা কখনো। এই জন্য আমরা ওই রিপোর্ট প্রত্যাখ্যান করি, আমরা ওই কমিটিকে প্রত্যাখ্যান। সংস্কার যেটা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে তা যদি আন্তরিকভাবে গতিশীল করা হয় এবং যদি অংশীজনেরা সবাই সেরকম সহযোগিতা করে, আমরা মনে করি সরকারের ঘোষিত সময়ের ভিতরে সংস্কার সাধন করে নির্বাচন সম্ভব। যেসব উপদেষ্টারা জুলাই স্পিরিট ধারণ করে না তাদেরকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এছাড়া সরকার জনগণের বিরুদ্ধে গিয়ে নারী কমিশন গঠন করেছে, যার প্রস্তাব ধর্মের সাথে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান।
শনিবার বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের গণ অধিকার পরিষদ যোগদান অনুষ্ঠানে কথা বলেন তারা। বলেন, ফ্যাসিবাদের পতন হলেও এখনো মানুষের দুর্ভোগ কমেনি। এ সময় আগামী নির্বাচনে 300 আসনে গণ অধিকার পরিষদ প্রার্থী দেবে বলেও জানান নুরুল হক নূর। অনুষ্ঠানে লিবারেল ডেমোক্রেটিক পার্টি, ভাসানী অনুসারী পরিষদ সহ বিভিন্ন দলের প্রায় 2 শতাধিক নেতাকর্মী তাদের দল ছেড়ে গণ অধিকার পরিষদে যোগ দেন। জনগণের বিরুদ্ধে গিয়ে তারা এমন একটি নারী কমিশন গঠন করলো, যে নারী কমিশন প্রস্তাবনা দিল সেটি আমাদের ধর্মের সাথে সাংঘর্ষিক। যেই সমস্ত উপদেষ্টারা জুলাই স্পিরিটকে ধারণ করে না, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে না, আমরা তাদেরকে পরিবর্তনের আহ্বান জানাই। এই সরকারের উপদেষ্টা পরিষদে এমন উপদেষ্টারা আছে যারা গত 16 বছরে আওয়ামী লীগের সাথে আপোষ করে, আতাত করে, তাদের এনজিও, তাদের ব্যবসা বাণিজ্য সব চালিয়েছে। বার খেলাম আমরা, রক্ত দিলাম আমরা। মতপার্থক্য থাকলেও সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোকে ছাড় দিতে হবে বলে মনে করেন জাতীয় ঐকমত্য কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজ। শনিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেন জাতীয়তাবাদী সমমনা জোট এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী। বৈঠকে কি কি বিষয় আলোচনা হচ্ছে তা নিয়ে আরো জানাচ্ছেন জান্নাতুল মোহনা। সংস্কার প্রস্তাবে বড় রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ছোট ছোট রাজনৈতিক দলগুলোর সঙ্গেও দফায় দফায় বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কমিশনের সঙ্গে বৈঠকে বসে জাতীয়তাবাদী সমমনা জোটের দলগুলো। বৈঠক শেষে জোটের নেতারা জানান, কমিশনের 166টি প্রস্তাবের মধ্যে 112টিতে পুরোপুরি একমত, 28টিতে আংশিক আর 26টি প্রস্তাবে একমত নন তারা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়া মানবিক করিডোর ব্যবহারের অনুমতি দেওয়া অন্তর্বর্তী সরকারের উচিত হয়নি বলেও জানান তারা। কেউই বলে স্থানীয় সরকার নির্বাচন, কেউই বলে 5 বছরের জন্য থাকতে হবে। এইটা নিয়ে ডক্টর ইউনূস সাহেব অত্যন্ত ভালো লোক, আমরা তাকে পছন্দ করি, এই সরকারের প্রতি আমাদের সাপোর্ট আছে, কিন্তু এইভাবে চলতে থাকলে কতদিন সাপোর্ট দেওয়া যাবে সেটা বিবেচনার বিষয়। জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক এদিন বিকেলে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী। বৈঠক শেষে তারা বলেন, নারী সংস্কার কমিশন বাতিল চাওয়া 24-এর গণ অভ্যুত্থান চেতনার পরিপন্থী। সংস্কার, বিচার, নির্বাচন সাংঘর্ষিক বিষয় না, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব বলে জানান বাসদ মার্ক্সবাদীর প্রধান সমন্বয়ক। নারী কমিশনকে বাতিল করে দিতে হবে, এই কমিশনের যে প্রস্তাবনা সেগুলো নিয়ে কোনো ধরনের আলাপ আলোচনাই করা যাবে না, এই ধরনের কথা যারা বলে, আমরা মনে করি যে এই যে গণ অভ্যুত্থান যে আকাঙ্ক্ষা থেকে হয়েছে এবং যে কারণে জীবন দিয়েছে, সেই আকাঙ্ক্ষা এবং সেই চেতনারই পরিপন্থী। রাজনৈতিক দলগুলো 166টি সংস্কার প্রস্তাবের সবগুলোতে একমত হবে না স্বাভাবিক, তবে গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে ঐক্য তৈরি হয় রাজনৈতিক দলগুলো যে যার জায়গা থেকে ছাড় দেবে বলে আশা প্রকাশ করেন জাতীয় ঐকমত্য কমিশন প্রধান। আমাদেরকে এক জায়গায় আসতে হবে, এর অর্থ এই নয় যে সকল বিষয়ে আমাদের সব বিষয়েই আমরা একমত হতে পারবো, কিন্তু যেগুলো রাষ্ট্র বিনির্মাণের জন্য, পুনর্গঠনের জন্য প্রয়োজন, গণতান্ত্রিক ব্যবস্থা, জবাবদিহির ব্যবস্থা তৈরির জন্য প্রয়োজন, সেখানে আমরা আশা করি যে আমরা একমত হতে পারবো। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে জাতীয় সনদ তৈরি করতে জাতীয় ঐকমত্য কমিশনকে 15 জুলাই পর্যন্ত সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে বলে জানান ডক্টর আলী রিয়াজ। সকলকে একত্রে এক জায়গায় দাঁড় করানো একটি লক্ষ্য নিয়ে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। কোনো দল ন্যূনতম 3 বছর রাজনীতিতে সক্রিয় না থাকলে সে দলকে নির্বাচনে অংশগ্রহণে সুযোগ না দিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। এজন্য প্রয়োজনে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আরপিও সংশোধনের তাগিদও দেন তিনি। সকালে বিএফটিসি মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসি শীর্ষক ছায়া সংসদ বিতর্কে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। শিউলি রায় রিপোর্ট। শ্রমিক মালিক এক হয়ে গড়ব এ দেশ নতুন করে, এই প্রতিবাদ দিয়ে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক অধিকার সুরক্ষায় শনিবার এফডিসিতে হয় ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে শ্রম সচিব AHM শফিকুজ্জামান। বিতর্ক প্রতিযোগিতায় মাননীয় প্রধান অতিথি এই সময় শ্রম সচিব AHM শফিকুজ্জামান নতুন দেশ গড়তে শ্রমিকদের অধিকার বাস্তবায়ন করতে হবে উল্লেখ করে জানান, 2006-এর শ্রম আইন আমেন্ডমেন্টের শেষ পর্যায়ে কাজ চলছে। আমরা এখন নতুন একটি দেশের স্বপ্ন দেখছি এবং এই নতুন দেশ গড়া তখনই সম্ভব হবে, অর্থাৎ যে শ্রমিকের যে অধিকারের প্রশ্ন, এটি যখন আমরা সেই অধিকারটি
যখন বাস্তবায়ন করতে পারবো তখনই কিন্তু এই নতুন দেশ গড়া সম্ভব। অনুষ্ঠানে শ্রম উপদেষ্টা বলেন, মালিক পক্ষের রাজনৈতিক সম্পৃক্ততা থাকায় এখনো আদায় হয়নি শ্রমিকের অধিকার। বিগত সংসদে 67 to 70% ছিল ব্যবসায়ী, যার এই অর্গানাইজেশন হেড তিনি আবার ওই পলিটিক্যাল পার্টির হেড, অথবা তিনি এমপি হয়েছেন, অথবা তিনি চেয়ারম্যান কোনো কিছু, দেয়ারফর টোটাল কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এই সময় নির্বাচন ও রাজনৈতিক নিয়েও মত দেন শ্রম উপদেষ্টা ও সাবেক নির্বাচন কমিশনার এম শাকাউত হোসেন। বলেন, কোন দল ন্যূনতম 3 বছর রাজনীতিতে সক্রিয় না থাকলে সেই দলকে নির্বাচনে অংশ না দিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান। এই জন্য প্রয়োজনে আরপিও সংশোধনেরও তাগিদ দেন তিনি। ব্যবসায়ী যদি তিনি নমিনেশন পান তাহলে তার আদিপান্ত খুঁজে দেখতে হবে যে আপনারা যখন নমিনেশন দেবেন প্লিজ লুক ইনটু ইট। ইলেকশন কমিশনেরও দায়িত্ব হবে সামহাও আরপিওতে পরিবর্তন আনা। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতের পুরস্কার তুলে দেন শ্রম উপদেষ্টা ও শ্রম সচিব। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। চট্টগ্রাম থেকে শুরু হলো হজ ফ্লাইট। শনিবার বিকেল 5:40 বাংলাদেশ বিমানের বোয়িং 777 উড়োজাহাজটি মদিনার উদ্দেশ্যে যাত্রা করে। প্রথম ফ্লাইটে ছিলেন 419 জন হজযাত্রী। সুষ্ঠু ব্যবস্থাপনার স্বস্তির কথা জানান তারা। একেএম নাজিমের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আপন অপু। চট্টগ্রাম থেকে শুরু হলো হজ ফ্লাইট। শনিবার বিকেল 5:40 বাংলাদেশ বিমানের বোয়িং 777 উড়োজাহাজ 419 জন হজযাত্রী নিয়ে মদিনার উদ্দেশ্যে উড়াল দেয়। সুষ্ঠু ব্যবস্থাপনায় নির্বিঘ্নে যাত্রা করতে পেরে সন্তোষ জানান হজযাত্রীরা। কোথাও আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়নি। ইনশাআল্লাহ আমরা আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা সুন্দরভাবে ইমিগ্রেশন করছি। আমাদেরকে বিদায় দিয়েছে, আমাদের যথেষ্ট সুন্দর লাগছে। আর আমাদের ভাগ্য দেওয়া তো ভালো, আজকে আমরা এই ফার্স্ট আমি চট্টগ্রাম থেকে ডাইরেক্ট মদিনা শরীফ যাচ্ছি। হজে যাচ্ছে, আল্লাহর রহমতে দোয়া করেন সবাই। আমরা আলহামদুলিল্লাহ খুশি আছি, সবাই দোয়া করেন যাতে সুস্থভাবে সব কাজ শেষ করতে পারি। আল্লাহর রহমতে বাংলাদেশের তো আমরা অবশ্যই দোয়া করব, আর পুরো মুসলিম উম্মার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। এর আগে হজযাত্রীদের অভিবাদন জানাতে আসেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। যাত্রীদের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি আগামীতে হজযাত্রী বাড়ানোর কথা বলেন তিনি। কথা বলে ধর্ম উপদেষ্টার সাথে যাতে হজের প্যাকেজটা কমিয়ে দিয়ে হজযাত্রীর সংখ্যা বাড়ানো যায় সে ব্যাপারে আমি সচেষ্ট থাকবো। এটা ধর্ম মন্ত্রণালয় থেকে সেটা সিদ্ধান্ত আসতে হবে এবং এটা অবশ্যই যেহেতু উনি ইজ ফ্রম চিটাগং, আমরা ওনাকে আটমোস্ট আমি চেষ্টা করে যাব যাতে এই প্যাকেজটা কমানো। চট্টগ্রাম থেকে এবার 17টি হজ ফ্লাইট পরিচালনা হবে। এর মধ্যে 14টি ফ্লাইট যাবে জেদ্দায় ও 3টি মদিনায়। চট্টগ্রাম থেকে এবার 6,618 জন হজযাত্রী পরিবহন করবে বিমান কর্তৃপক্ষ। নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজধানীর পুরানা পল্টনের সাব্বির টাওয়ারের 11 তলার ছাদে লাগা আগুন 4 ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট গেল রাত 12:25 আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে শনিবার রাত 8:30টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। আরও জানাচ্ছেন এনআই নাহিদ। শনিবার রাত 8:30টার দিকে রাজধানীর পুরানা পল্টনের সাব্বির টাওয়ারের 11 তলার গোডাউনে আগুন লাগে। সন্ধ্যা 8টা নাগাদ যখন ফোন পাই আমাদের অফিস 9 তলায়, তখন শুনি যে আমাদের বিল্ডিংয়ে আগুন লাগছে। তো আগুন লাগার পরে আমরা তাৎক্ষণিকভাবে চলে আসার পরে এখনও দেখছি আগুন জ্বলতেছে, নিবে না। সাব্বির টাওয়ারে আগুন লেগেছে, তো আমরা দ্রুত ওইখান থেকে চলে এখানে আসি এবং আসার পরে দেখি যে এই এলাকাটার এখনো লোডশেডিং চলতেছে, কোনো প্রকার আগুন নাই। তারপরে সাথে সাথে ফায়ার সার্ভিস আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট ঘটনাস্থলে আসে আগুন নেভাতে। এই সময় পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা তাদের সহযোগিতা করে। পরে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট 4 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার ঘটনাটি তদন্তে বিশেষ কমিটি গঠন করা হবে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। 12:25 সময় আমরা আগুন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসছি। এখন আগুন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। নির্বাপন কাজ চলছে, এখনই আমরা কারণের দিকে যাচ্ছি না বা কারণ খুঁজে বের করার কাজ এখনো আমরা করছি না। অগ্নি নির্বাপন শেষ হবে, এরপর আমরা আগুন লাগার কারণ বের করব। ভবনের উপরে গোডাউন করার আইনত কোনো ভিত্তি নেই। নগরীতে ভবনগুলোর নিজস্ব আগুন নেভানোর ব্যবস্থা থাকার প্রয়োজন বলে মনে করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের এ কর্মকর্তা। এর উপরে আসলে টিনের কোনো শেড করে কোনো ধরনের গোডাউন অথবা থাকার জায়গা এই ধরনের করার আসলে আইনগত কোনো ভিত্তি নাই। তো দেখা যাচ্ছে যে বিল্ডিং এর সিকিউরিটি গার্ড থাকার জন্য কি যারা ক্লিনার আছে ছোট ছোট প্রস্তুত থাকার জন্য পরিচালনা করা হয়, এগুলো আসলে কোনো ধরনের কোনো বৈধতা আসলে নাই। এই ক্ষেত্রে আসলে সিটি কর্পোরেশন থেকে, রাজস্ব থেকে আরো অনেক বেশি তৎপর হওয়া দরকার।
এই আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। যশোরে চৌগাছা সড়কের জগহাটি মোড়ে সিএনজি ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও 4 জন। শনিবার রাত 10:30টার দিকে চৌগাছ থেকে যশোর আসার সময় জগহাটি রোলপাড়া মোড়ে অপর দিক থেকে আসা ট্রলির মুখোমুখি সংঘর্ষ ঘটনাস্থলে সেলিম রেজা নামে একজন নিহত হন। এ সময় আহত অবস্থায় বিমান বাহিনীর সদস্য রফিকুল ইসলামকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে আহত সোহেল রানা, সুজন হোসেন এবং নাসরিন আক্তারকে পুলিশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচনের কার্যকরী সভাপতি প্রার্থী আনোয়ার হোসেনকে আটকের সময় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন শ্রমিকরা। শনিবার বিকেলে নির্বাচনের প্রার্থিতা যাচাই বাছাই শেষে 4 মাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এই ঘটনা ঘটে। তাকে পুলিশের পিকআপ ভ্যানে ওঠানোর সময় মোটর শ্রমিকরা চারপাশ থেকে পুলিশ সদস্যদের ঘিরে ফেলে। এক পর্যায়ে তারা আনোয়ারকে ছিনিয়ে নিয়ে বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়কে একটি অটো ভ্যানে করে নিয়ে যান। শ্রমিকদের অভিযোগ, আনোয়ারের বিরুদ্ধে কোনো মামলা না থাকলেও কয়েকজন শিক্ষার্থী পরিচয় দানকারীর চাপে তাকে আটক করে পুলিশ। এদিকে পুলিশ জানায় মামলা আছে এমন অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হচ্ছিল। এর আগে জুলাই-আগস্ট অভ্যুত্থানে মামলার আসামি ও নির্বাচনের আরেক প্রার্থী জেলা শ্রমিক লীগের সহসভাপতি নজরুল ইসলামকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। আমার সেক্রেটারি টাইমে মিটিং করতে আসছে, সেখানে আপনি পুলিশ, র্যাব, বিজিবি, আর্মি কেন তুলে নেবেন? এখানে উনি প্রার্থিতা যাচাই বাছাই করার জন্য আসছে। ওনার বিরোধী পক্ষ পুলিশদেরকে উস্কানি দিয়ে দিছে যে ওনার বিরুদ্ধে রাজনৈতিক কোনো মামলা আছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য যে আসলে তার নামে কোনো মামলা আছে কিনা পরীক্ষা নিরীক্ষা করে তার সাথে কথা বলার প্রাক্কালেই আসলে এখানে উৎসুক কিছু জনতা ছিল, শ্রমিক ভাইরা ছিল, তারা ভুল বুঝে আমরা তাকে অ্যারেস্ট করেছি। বিষয়টি তারা বুঝে আমাদের সঙ্গে একটু অসৌজন্যমূলক আচরণ করে। ছোট ফেনী নদীর 2 তীরের ভাঙনে চরম ঝুঁকিতে সোনাগাজী উপজেলার প্রায় 27 কিলোমিটার এলাকা। একের পর এক ঘরবাড়ি, কৃষি জমি, শিক্ষা প্রতিষ্ঠান বিলীন হচ্ছে নদী গর্ভে। সহায় সম্বল হারিয়ে এখানকার বাসিন্দারা আশ্রয়ের খোঁজে ছুটছেন অন্যত্র। তবে ভাঙন রোধে 13 কিলোমিটার নদী সংরক্ষণের প্রকল্প শিগগিরই বাস্তবায়ন করা হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ নিলয়। রিপোর্ট জানাচ্ছেন নুসরাত শোভা। 24-এর বন্যার পানির তোড়ে ভেঙে যায় মুসাপুর রেগুলেটর। এরপর থেকে ছোট ফেনী নদীর 2 তীরে দেখা দেয় তীব্র ভাঙন। প্রতিদিন জোয়ারের পানি ঢুকছে লোকালয়ে। সোনাগাজী উপজেলার প্রায় 27 কিলোমিটার এলাকা রয়েছে চরম ঝুঁকিতে। একের পর এক ঘরবাড়ি, কৃষি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, হাট বাজার বিলীন হচ্ছে নদীগর্ভে। সহায় সম্বল হারিয়ে এখানকার বাসিন্দারা আশ্রয়ের খোঁজে ছুটছেন অন্যত্র। বলছেন সরকারি বরাদ্দ থাকলেও তা পাননি কখনো। আমরা ঘর নদী ভেঙে নিছে গো, আমরা বহুত কষ্টে আছি, দুঃখে আছি। এই বাড়িঘর চলে গেলে যে কোথাও আমরা দাঁড়াবো, আমাদের সেই ব্যবস্থা নাই। আমরা সারিকা ভাত রান্না করিও খাইতাম, হে জায়গা নাই, নদী সব ভাঙি লয়ে গেছে। এখন আমরা অসহায় স্যার, আমরা বহুত কষ্টে আছি স্যার, আমরা রান্না বান্নায় খাওয়া দাওয়ায় বহুত কষ্টে আছি। তবে জেলা প্রশাসন বলছে ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা করে তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। তালিকা করা হচ্ছে, যাচাই বাছাই করা হচ্ছে। সেই প্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন এবং অন্যান্য যে আর্থিক সহায়তা বা সেই লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করা হবে। এদিকে ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের প্রস্তাবনায় 13 কিলোমিটার নদী সংরক্ষণের জন্য 155 কোটি টাকা সহায়তা প্রস্তাবনা পাশ হয়েছে, যা শিগগিরই বাস্তবায়ন করা হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নদী ভাঙন রোধে প্রকল্প প্রস্তাবনা দাখিল করেছে। বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় বাংলাদেশ সাস্টেনেবল রিকভারি ইমার্জেন্সি প্রিপায়ারনেস স্ট্রং প্রকল্পে 13 কিলোমিটার নদীতে সংরক্ষণের জন্য 155 কোটি টাকার প্রস্তাবনা রয়েছে। স্থায়ী ভাঙন রোধে দ্রুত মুসাপুর রেগুলেটর পুনর্নির্মাণের দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। টাঙ্গাইলে ভালো ফলন ও দাম পাওয়ায় প্রতি বছর বাড়ছে ভুট্টার আবাদ। এবারও কৃষকদের মুখে ফুটেছে হাসি। তবে কৃষি বিভাগের বিরুদ্ধে উঠেছে অসহযোগিতার অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করে কৃষি কর্মকর্তা বলছেন প্রান্তিক পর্যায়ে দেয়া হয়েছে বিনামূল্যে বীজ, সার ও পরামর্শ। সহকর্মী অভিজিৎ ঘোষের তথ্য ছবিতে জানাচ্ছেন সালমা জাহান।
এখন চলছে ভুট্টা মৌসুম, তাই টাঙ্গাইলের মাঠ জুড়ে ছেয়ে আছে ভুট্টা আবাদে। সবুজ পাতার আড়ালে লুকিয়ে আছে মোচা, চারদিকে ছড়াচ্ছে ভুট্টার ঘ্রাণ। মাঠে মাঠে চলছে ভুট্টা কাটার ধুম। ফসল সংগ্রহে এখন ব্যস্ত চাষিরা। ভুট্টা কাটা, মাড়াই, শুকানো ও ঘরে তোলায় কাজ করছেন তারা। কৃষি বিভাগের তথ্য বলছে, গেল 5 বছরের ব্যবধানে জেলায় ভুট্টার আবাদ বেড়েছে প্রায় 60%। অন্যান্য ফসলের তুলনায় এটির উৎপাদন খরচ কম ও লাভজনক হয় চাষে ঝুঁকছেন অনেকে। এছাড়াও ভুট্টা গাছ গোখাদ্য ও জ্বালানি হিসেবেও ব্যবহার করা হয়। তবে কৃষি বিভাগ থেকে কোনো সহযোগিতা না পাওয়ার অভিযোগ চাষিদের। নিজেরাই সবকিছু করলাম, বোনা থেকে শুরু করে নিরান সবকিছু নিজেরা দুজনেই করছি। তখন কিছু আল্লাহ দিব, সরকার থেকে যদি কৃষি থেকে যদি একটু সহযোগিতা করতো ভালো একটু ফসল পাইতাম। আবাদ করছি, এই 20% জায়গায় আমার খরচ গেছে 12,000 টাকা। তাতে অনুমানিক আমি ভুট্টা পাবো 18 মনের মতো, আনুমানিক তো 20-22 হাজার টাকার পাবো। যদিও চাষিদের অভিযোগ অস্বীকার করে কৃষি কর্মকর্তা বলছেন, জেলায় প্রায় 1,500 প্রান্তিক কৃষকদের প্রণোদনা দেওয়ার পাশাপাশি দেওয়া হয়েছে সার্বিক পরামর্শ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। তাদেরকে আমরা প্রায় এই বছর টাঙ্গাইল জেলাতে 1500 কৃষককে প্রণোদনা দেওয়া হয়েছে। বিভিন্ন প্রকল্পের আওতায় তাদেরকে প্রদর্শনী দেওয়া হচ্ছে ভুট্টার। এগুলোও তাদেরকে ভুট্টা চাষে উদ্বুদ্ধ করছে। আমরা কৃষি অফিস থেকে তাদেরকে বিভিন্ন রোগ বালাই পোকামাকড় তার ভুট্টা যেই চাষাবাদের যে পুরো টাইমটা দিই তাদেরকে বিভিন্ন পরামর্শ আমরা তাদেরকে দিয়ে যাচ্ছি। এদিকে অর্থনীতিবিদরা বলছেন, ভুট্টা চাষ বাড়লেও অন্যান্য ফসল উৎপাদনের তেমন কোনো ক্ষতি হবে না। উল্টো প্রান্তিক কৃষকদের আর্থসামাজিক অবস্থার উন্নতি হবে। নিম্ন আয়ের মানুষের যে চাহিদাগুলা, আমিষের চাহিদা এবং অন্যান্য চাহিদাও কিন্তু পূরণ করা যাচ্ছে। বিভিন্ন ধরনের কারখানা যদি করা হয় তাহলে দেখা যাচ্ছে যে এই ভুট্টার যে প্রসেসিং এর যে ওয়েটা ছিল সেই সময়টা এখন কম লাগছে এবং আগে যে সময় লাগতো তার থেকে অনেক কম সময়ে আমরা প্রসেসড একটা খাবার কিন্তু মানুষের কাছে পৌঁছে দিতে পারতেছি। চলতি মৌসুমে জেলায় 22 কোহিনূর সহ বিভিন্ন জাতের ভুট্টার চাষ হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।